শুভ সকাল। ট্রাফিক সম্প্রচার কার্যক্রম বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন শ্রুতি গল্পে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা শুনব রেইনকোট গল্পটি। গল্পটি লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। আজ শুনবেন গল্পটির দ্বিতীয় পর্ব। গল্প পাঠে আছি আমি সাদমান সাকিব। বাস স্ট্যান্ডে পৌঁছে বাসের জন্য তাকে তাকাতে হয় উত্তরে। মিলিটারি লরির ল্যাচটাও দেখা যাচ্ছে না, আবার তার বাসেরও কোনো নামগন্ধ নেই। বাস স্ট্যান্ডে জনপ্রাণী বলতে সে একেবারে একলা। রাস্তার পাশে পানবেরি সিগারেটের ছোট দোকানটার ঝাঁপ একটুখানি তুলে দোকানদারও তাকিয়ে রয়েছে উত্তরেই। ওদিকে কি কোনো গোলমাল হলো নাকি? দোকানদার ছেলেটা একটু বাচাল টাইপের। বাস স্ট্যান্ডে তাকে দেখলেই ছোড়াটা বিড়বিড় করে, কাল শোনেন নাই মিরপুরের বিলিয়া 2 নৌকা বোঝাই কইরা আইছিল, একটা জিপ উড়াইয়া দিছি, কম পক্ষে 5টা খানছে না খতম। বিবিসি কইছে রংপুর দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন। এর মধ্যে ছিপছিপে বৃষ্টিতে লালচে আভা তুলে এসে পড়ল লাল রঙের স্টেট বাস। বাসে যাত্রী কম। না, কন্ডাক্টররা সবসময় যেমন খালি গাড়ি বলে চেঁচায় সেরকম নয়, সত্যি সত্যি অর্ধেকের বেশি সিট খালি। সে বাসে উঠলে তার রেইনকোটের পানি পড়তে লাগলো বাসের ভিজে মাটিতে। এজন্য তার একটু খারাপ কথা, অন্তত টিটকারি শোনার কথা, কিন্তু তাকে কি কিছু বলে না। ঠোঁটে তার একটু হাসি বিছানো থাকে। এই নীরব কিন্তু স্পষ্ট হাসির কারণ কি এই যে তার রেইনকোটের পানিতে বাসে সয়লাভ হয়ে গেলেও কেউ টু শব্দটি করছে না। তার পোশাক কি সবাইকে ঘাবড়ে দিল নাকি? খালি রাস্তা পেয়ে বাস চলে খুব জোরে, কিন্তু তার আসনটি সে নির্বাচন করতে পারছে না। টলতে টলতে একবার এই সিট দেখে, পছন্দ হয় না বলে ফের ওই সিটের দিকে যায়। এমন সময় পেছনের দিক থেকে 2জন যাত্রী উঠে পড়ে তাড়াহুড়া করে, রাখো রাখো বলতে বলতে ঝুঁকি নিয়ে তারা নেমে পড়ে চলন্ত বাস থেকে। সে তাদের দিকে তাকায় এবং বুঝতে পারে এরা পালালো ঠিক তাকে দেখেই। লোক দুটো নিশ্চয়ই ক্রিমিনাল, একটা চোর আর একটা পকেট মার, কিংবা দুটোই চোর অথবা দুটোই পকেট মার। নাম্বার মুহূর্তে দুটোর মধ্যে সর্দার টাইপেরটা তার দিকে পেছন ফিরে তাকালো। সেই চোখ ভরা ভয়, কেবল ভয়। জুৎসই সিট বেছে নিয়ে সে ধপাস করে বসতেই ফোমে ফস করে আওয়াজ হয় এবং তাইতে ঘাড় ফিরিয়ে তাকায় সামনের সিটে বসা 3জন যাত্রী। এদেরও সে ঠিক চোর অথবা পকেট মার বলে ঠিক শনাক্ত করে ফেলে। ডাকাতও হতে পারে, কিংবা মিলিটারি কোনো বস্তিতে আগুন লাগিয়ে চলে এলে এরা ছোটে সেখানে লুটপাট করতে, অথবা মিলিটারি কোথাও লুটপাট করলে এরা গিয়ে উচ্ছিষ্ট কুড়ায়। তিনটেই পরের স্টপেজে নামার জন্য অনেক আগেই ধরফর করে উঠে দাঁড়ায় এবং বাস থামার সঙ্গে সঙ্গে নেমে পড়ে ঝটফট করে। 3টে ক্রিমিনালের একটাও তার দিকে আর ফিরেও তাকায় না। তার মানে বেশ ভয় পেয়েছে বলে তার সঙ্গে চোখাচোখি এড়াতে তাদের এত কসরত। যাক, বিন্টুর রেইনকোটে তার কাজ হচ্ছে। চোর ছেচোর পকেটমার সব কেটে পড়ছে। ভালো মানুষেরা থাক, সে বেশ সৎসঙ্গে চলে যাবে একেবারে কলেজ পর্যন্ত। আসাদ গেট বাস স্টপেজে ঝিরঝিরে বৃষ্টিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বেশ কয়েকজন মানুষ। ছাতা হাতে, কেউ কেউ নিজ নিজ ছাতার নিচে, এবং ছাতা ছাড়া অনেকেই অন্যের ছাতার নিচে মাথার অন্তত খানিকটা পেতে দিয়ে বৃষ্টির ছাদ থেকে আত্মরক্ষা করতে শরীরগুলোকে আঁকাবাঁকা করছিল। বাস থামালে সে দেখল একে একে 9জন প্যাসেঞ্জার উঠল। সে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে সবাইকে দেখে, তো তার দিকে তাকিয়ে 9জনের 3জন আরে রাখো রাখো এবং একজন রখু রখু বলতে বলতে নেমে পড়লো ধরফর করে। শেষের জন বোধ হয় এমনি অর্ডিনারি চোর, ছিচকে চোর হওয়ার সম্ভাবনাই বেশি। আর প্রথম 3টে কোথাও সুন্দরী মেয়ে দেখলে মিলিটারিকে খবর দেয় এবং মিলিটারির কাছ থেকে বন্দুক নিয়ে প
পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে মহল্লায় মহল্লায় ঘুরে আর সুন্দরী মেয়েদের ধরে এনে পৌঁছে দেয় মিলিটারি ক্যাম্পে। এগুলো হলো রাজাকার। ফের নতুন করে অপরাধী মুক্ত বাসে যেতে এখন ভালোই লাগছে। জানলার বাইরে বৃষ্টি রাশ উঠছে, ঠান্ডা হাওয়ায় গাছপালা, লোকজন, দোকানপাট ও বাড়িঘরের ওপর ট্রান্সপারেন্ট আবরণ রেখে তার এক্সট্রা ভালো লাগে। সমস্ত ভালো লাগাটা চিড় খায়। বাস হঠাৎ করে ব্রেক কষল। তখন তাকে তাকাতে হয় বাঁয়ে। চোখে পড়ে নির্মীয়মান মসজিদের ছাদের দিকে। দরজা থেকে ঠান্ডা হাওয়া এসে লাগে তার মুখে এবং নাকের ভেতর দিয়ে। সেই হাওয়া ঢুকে পড়ে বুকে, সেখানে ধাক্কা লাগে। ক্র্যাকডাউনের রাত কেটে ভোর হলে মিলিটারির গুলিতে এই মসজিদের ছাদ থেকে পড়ে গিয়েছিল মুয়াজ্জিন সাহেব। ঠান্ডা হাওয়ার ধাক্কা রেইনকোটের তাপে এতটাই গরম হয়ে ওঠে যে মনে হয় ভেতরে বুঝি আগুন ধরে গেল। মসজিদের উল্টো দিকের বাড়িতে 3 তলায় থাকতো তখন তারা। রাত ভর ট্রাঙ্কের হুঙ্কার আর মেশিন গান আর স্টেন গানের ঘেউ ঘেউ আর মানুষের কাতরানিতে তাদের কারো ঘুম হয়নি সে রাতে। ছেলেমেয়ে নিয়ে ছেলেমেয়ের মায়ের সঙ্গে সে শুয়েছিল খাটের নিচে। ভোরবেলা মিলিটারি মানুষ মারার একটু বিরতি দিলে ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়ে এবং বন্ধ জানালার পর্দা তুলে সে রাস্তা দেখতে থাকে। রাস্তার উপরে মসজিদের ছাদে মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়েছিল আজান দিতে। সাধারণত জুমার নামাজটা সে নিয়মিত পড়ে, তবে এই ভোরে তার আজান শুনতে ইচ্ছা করছিল খুব। মুয়াজ্জিনের আজান দেওয়াটা সম্পূর্ণ দেখবে বলে সে জানালার ধার থেকে সরে না। সারা এলাকায় ইলেকট্রিসিটি নষ্ট, মসজিদের মাইক্রোফোন অকেজো। মুয়াজ্জিন সাহেব গমগমে গলায় যতটা পারে জোর দিয়ে বলে উঠল, আল্লাহু আকবার। দ্বিতীয়বার আল্লাহর মহত্ব ঘোষণা করার সুযোগ তার আর মেলেনি। এর আগে সম্পূর্ণ অন্যরকম ধ্বনি করে লোকটা পড়ে যায় রাস্তার উপর। সেদিন সকালে বৃষ্টি ছিল না। আজ বৃষ্টির সকালে মিলিটারি কি ওই দৃশ্যের পুনর্ঘটনের পায়তারা করছে? এখন তো কোনো নামাজের ওয়াক্ত নেই, তবে আজান দেওয়াবে কি করে? এরা বোধ হয় যে কোনো সময়কেই নামাজের ওয়াক্ত ঘোষণা করে নতুন হুকুম জারি করেছে। মিলিটারি এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে, গাড়ির প্যাসেঞ্জারদের নামিয়ে দাঁড় করিয়ে দেয় রাস্তার ধারে। আরেক দল মিলিটারি স্টেন গ্যান তাক করিয়ে রেখেছে এই মানুষের শাড়ির উপর। অন্য একটি দল ফের ওই সব লোকের জামা কাপড় ও শরীরের গোপন জায়গাগুলো তল্লাশি করে। মিলিটারি যাদের পছন্দ করছে তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানো একটা লরির দিকে। তাদের বাসটিতে এসে উঠল লম্বা ও খুব ফর্সা এক মিলিটারি। এখন বাসের ভেতর কোনো আওয়াজ নাই। যাত্রীদের বুকের ঢিপ ঢিপ শব্দ এই নীরবতার সুযোগে বাড়ে এবং এটাই তার মাথায় বাজে দ্রাম দ্রাম করে। বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে এবং তার হালকা বেরোয় তার চোখ দিয়ে। তবে একটু নড়ে বসলে মাথার ও বুকের ধ্বনি নিয়ন্ত্রণে আসে এবং এসবকে পরোয়া না করে সরাসরি তাকালো মিলিটারির মুখের দিকে। মিলিটারির চোখ ছুঁচালো হয়ে আসে এবং ছুঁচালো চোখের মুনি কাঁটার মতো বিঁধে যায় তার মুখে। সেও তার চোখের ভোঁতা কিন্তু গরম চাহনিটাকে স্থির করে আলগোছে বিছিয়ে দেয় মিলিটারির খাড়ানাকে। ছুচলো চোখে, গোফের নিচে ও নাক, গোফ ও চোখের আশপাশের ও নিচের লালচে চামড়ায়। এতে কাজ হলো, মিলিটারির চোখাচোখ সরে যায় তার মুখ থেকে, নেমে পড়ে তার রেইনকোটের ওপর। মনে হয় রেইনকোটের পানির ফোঁটাগুলো লোকটা গুনে গুনে দেখছে। ভেতরের তাপে এইসব পানির ফোঁটা দেখে মিলিটারির এত হমেরে যাবার কি হলো? লোকটা কি এগুলোতে রক্তের চিহ্ন দেখে? রেইনকোটের বৃষ্টির ফোঁটা গুনাগুনতি সেরে মিলিটারি হঠাৎ বলে, আগে বাড়ো। হঠাৎ বাস স্টার্ট দিয়ে কয়েক পা লাফিয়ে আগে বাড়ে এবং যাত্রীদের স্বস্তির নিঃশ্বাসের ধাক্কায় অতিরিক্ত বেগে ছুটে পার হয়ে যায় ঢাকা কলেজের গেট। নিউ মার্কেটের সামনে এসে পড়লে সে উঠে দাঁড়ায় এবং হুকুম করে,
রাখেন, নামবো। বাস একটু স্লো হলে তার রেইনকোটে জমানো পানি গড়িয়ে পড়তে দিয়ে অপরাধীমুক্ত বাস থেকে নামতে নামতে সহযাত্রীর দিকে তাকিয়ে সে ঠোঁট বাঁকায়। এতে তার সামনের সারির দাঁতও বেরিয়ে পড়ে। যারা দেখেছে তারা তার সেই ভঙ্গিটিকে ঠিক হাসি বলে শনাক্ত করতে পেরেছিল বলে তার ধারণা হয়। প্রিন্সিপালের কামরায় প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে বসে রয়েছে জাদ্রেল টাইপের এক মিলিটারি পান্ডা। তার ভারিক্কি মুখ থেকে অনুমান করা যায় পান্ডাটি কর্নেল কিংবা মেজর জেনারেল, অথবা মেজর বা ব্রিগেডিয়ার। তাকে দেখে প্রিন্সিপালের মুখ বেগুনি হয়। ডক্টর আফাজ আহমেদ এমএসসি, পিএইচডি, ইপিএস, ইএস হওয়ার চেষ্টা করতে করতে স্যার বলে, হি ইজ প্রফেসর হুদা। কিন্তু ডক্টর আফাজ আহমেদ এমএসসি, পিএইচডি নিজের ভুল সংশোধন না করে পারে না। সরি, হি ইজ নট আ প্রফেসর, আ লেকচারার ইন কেমিস্ট্রি। শাট আপ। এবার প্রিন্সিপাল থামে। তাকে এবং আব্দুস সাত্তার মৃধাকে নিয়ে মিলিটারি জিপে তোলার আগে চাদ্রেল কর্নেল না ব্রিগেডিয়ার প্রিন্সিপালকে কড়া গলায় বলে, সেনাবাহিনীকে নিয়ে মজা করে শায়রি করা খুব বড় অপরাধ। এবার তাকে ছেড়ে দেওয়া হলো, তবে কড়া ওয়াচে রাখা হবে। উর্দুর প্রফেসর আকবর সাজিদের দোহাই পেরে প্রিন্সিপালের সুবিধা হয় না। নুরুল উদ্বিগ্ন হয়। সাজিদ সাহেব যদি পালিয়ে না থাকে তো তার কপালে যে কি আছে তা জানে এক আল্লাহ, আর জানে এই মিলিটারি। তাদের দুজনের চোখ বেঁধে দেওয়া হয়েছিল। জিপ চলছিল এঁকে বেঁকে। মস্ত উঁচু একটা ঘরে তাদের এনে ফেলা হলো। চোখ খুলে দিলে সে আব্দুস সাত্তার মৃধাকে দেখতে পায় না। জায়গাটাও একেবারে অচেনা। একটা ডেক চেয়ারে সে যে কতক্ষণ বসে থাকলো তার আর হিসাব নেই। তার সামনের একটা চেয়ারে এসে বসলো এক মিলিটারি। তাকে ইংরেজিতে নানা প্রশ্ন করে, সে জবাব দেয়। লোকটা চলে গেলে তাকে অন্য ঘরে নিয়ে ফের অন্য লোক এসে তাকে প্রশ্ন করে এবং সে জবাব দেয়। প্রশ্নগুলো প্রায় একই রকম এবং তার উত্তরেরও হেরফের হয় না। যেমন, কিছুদিন আগে তাদের কলেজে কয়েকটা লোহার আলমারি কেনা হয়েছে, ওগুলো বয়ে নিয়ে এসেছিল কারা? সে জবাব দেয়, ঠিক, অফিসের জন্য 3টে, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য 2টো করে এবং ইংরেজির জন্য 1টা, সর্বমোট 10টা আলমারি কলেজে নিয়ে আসা হয়েছে। এত কথা বলার দরকার নেই তার। ওই আলমারিগুলো নিয়ে আসা হয় কয়েকটা ঠেলাগাড়ি করে। ঠেলাগাড়িওয়ালাদের তো সে ভালো করেই চেনে। নুরুল হুদা জবাব দেয়, তাদের সে চিনবে কোত্থেকে? তারা তো হলো কুলি, সে একজন লেকচারার। তাহলে সে তাদের সঙ্গে এত কথা বলছিল কেন? প্রিন্সিপালের আদেশে সে আলমারিগুলোর স্টিলের পাতের ঘনত্ব, দেরাজের সংখ্যা ও আকার, তালাচাবির মান, রঙের মান প্রভৃতি পরীক্ষা করে দেখছিল। তার দায়িত্ব ছিল। মিলিটারি শান্ত গলায় তথ্য সরবরাহ করার ভঙ্গিতে বলে, মিসক্রেন্টরা কলেজে ঢুকেছিল কুলির বেশে। এটা তার চেয়ে আর ভালো জানে কি? তারা আজ ধরা পড়ে নুরুল হুদার নাম বলেছে। তাদের সঙ্গে তার যোগাযোগ নিয়মিত। সে গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য। আমার নাম? সত্যি বলেছে? আমার নাম বলেছে? নুরুল হুদার হঠাৎ চিৎকারে মিলিটারি বিরক্ত হয় না, বরং উৎসাহ পায়। উৎসাহিত মিলিটারি ফের বলে, কুলিরা ছিল ছদ্মবেশী মিসক্রেন্ট। তারা কলেজের টিচারদের মধ্যে নুরুল হুদার নামই বলেছে। নুরুল হুদা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা কি তাকে চেনে? কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আলমারি সাজিয়ে রাখার সময় এক কুলি দাঁড়িয়েছিল তার গা ঘেঁষে। তখন তো ঘোরতর বর্ষাকাল। ঢাকায় এবার বৃষ্টিও হয়েছে খুব। রাত দিন এই বৃষ্টি নিয়ে সে কি যেন বলেছিল। তাতে কুলিটা বিড়বিড় করে ওঠে, বর্ষাকালেই তো চুত। কথাটা দুবার বলেছিল। এর মানে কি? স্টাফরুমে কে একজন একদিন না 2 দিন ফিসফিস করছিল, বাংলার বর্ষা তো শালারা জানে না। রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার আর আমাদের জেনারেল মনসুন। ওই ছদ্মবেশী ছেলেটা কি এই কথাই বুঝিয়েছিল? তার উপর তাদের এত আস্থা। উৎসাহী নুরুল হুদা এদিক ওদিক তাকায়। তার মৌনতা মিলিটারিকে আরেকটু নিশ্চিত করে। কিছুক্ষণ পর, কতক্ষণ পর সে বুঝতে পারে না, মিলিটারি তাকে ফের একই প্রশ্ন করে
জবাব না পেয়ে প্রবল বেগে দুটো ঘুষি লাগায় তার মুখে। প্রথম ঘুষিতে সে কাত হয়, দ্বিতীয় ঘুষিতে পড়ে যায় মেঝেতে। মেঝে থেকে তুলে তাকে মিলিটারি ফের জিজ্ঞাসা করে, ওদের আস্তানা কোথায় সে খবর তো ভালোভাবেই জানা আছে। সে জবাব দেয়, হ্যাঁ, ওই ঠিকানাটা বলে দিলে তো তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে। এই নিশ্চয়তা দিয়ে তাকে পাউরুটি ও দুধ খাওয়ানো হয়। তাকে ভাবতে দিয়ে মিলিটারি চলে যায়। কিছুক্ষণ পর, কতক্ষণ সে জানে না, মিলিটারি ফিরে এসে বলে, মিস ট্রেনদের ঠিকানা তো তার জানা আছে। সে ফের জবাব দেয়, হ্যাঁ। কিন্তু পরের প্রশ্নের জবাব না পেয়ে মিলিটারি তাকে নিয়ে যায় অন্য একটি ঘরে। তার বেঁটে খাটো শরীরটাকে ঝুলিয়ে দেওয়া হলো ছাদে লাগানো একটা আংটার সঙ্গে। তার পাছায় চাবুকের বাড়ি পড়ে সপাত সপাত করে। তবে বাড়িগুলো বিরতিহীন পড়তে থাকায় কিছুক্ষণের মধ্যে সেগুলো নুরুল হুদার কাছে মনে হয় স্রেফ উৎপাত বলে। মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের উপর। রেইনকোটটা এরা খুলে ফেলেছে, কোথায় রাখলো কে জানে। কিন্তু তার ওম তার শরীরে এখন লেগেই রয়েছে। বৃষ্টির মতো চাবুকের বাড়ি পড়ে তার রেইনকোটের মতো চামড়ায়। আর সে অবিরাম বলেই চলে, মিসক্রিয়েন্টদের ঠিকানা তার জানা আছে। শুধু তার শালার নয়, তার ঠিকানা জানার মধ্যে কোনো বাহাদুরি নাই। সে ছদ্মবেশী কুলিদের আস্তানাও চেনে, তারাও তাকে চেনে, এবং তার ওপর তাদের আস্থাও কম নয়। তাদের সঙ্গে আতাতের অভিযোগ ও তাদের সঙ্গে তার আতাত রাখার উত্তেজনায় নুরুল হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে তার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন রেইনকোট গল্পটি। গল্পটি লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। আজ শুনলেন গল্পটির শেষ পর্ব। শ্রুতি গল্পে পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সকলের জন্য রইল অশেষ প্রীতি ও শুভেচ্ছা।